আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মেডওয়ার 47 ব্যাচের আজকে হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটার ক্লাস। তো এখান থেকে আমাদের পড়তে হবে। দেখো আমাদের অ্যাপ্রন আছে, অ্যাপ্রন আমাদের পড়া লাগবে না, আমাদের পড়তে হবে নিরাপদ চশমা। নিরাপদ চশমা থেকে জাস্ট এখান থেকে পড়তে হবে এই লাইনটা, যে ক্ষতিকর ও সহজে উদ্ধায়ী রাসায়নিক পদার্থসমূহের পরীক্ষা করার কাজে বা যখন আমরা পরীক্ষা করব তখন হচ্ছে আমরা এই নিরাপদ চশমা বা গগলস আমরা চোখে ব্যবহার করব। ঠিক আছে, এই লাইনটা একটু দেখবা এইটা। এরপরে আমাদের কোন জায়গাটা লাগবে দেখো, ল্যাবরেটরিতে ব্যবহৃত তোমার গ্লাভস। তো এটা হচ্ছে নাইট্রাইল গ্লাভসটা আমাদের পড়তে হবে। ল্যাবরেটরিতে ব্যবহৃত প্রধান যে গ্লাস, সেই প্রধান গ্লাসটা হলো নাইট্রাইল গ্লাভস। কি বলছি? ল্যাবরেটরিতে ব্যবহৃত প্রধান গ্লাভসটা হবে কি ভাইয়া? নাইট্রাইল গ্লাভস। ওকে, এটা আমাদের লাগবে। ওকে, এরপরে আমাদের লাগতেছে এগুলা, তোমরা জাস্ট দেখবা, এগুলা লাগবে না। এরপর হচ্ছে মাস্ক। ক্ষতিকর গ্যাস বা রাসায়নিক পদার্থের বাষ্পের প্রস্তুতি ব্যবহারের আগে আমরা মাস্ক ব্যবহার করব। যে জিনিসগুলা ক্ষতিকর এবং হচ্ছে বাষ্পাকারে উঠতে পারে সেই কাজ করার আগে আমরা মাস্ক ব্যবহার করব। ওকে, কারণ হচ্ছে এই পরীক্ষায় বিভিন্ন ধরনের গ্যাস, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন, হ্যাঁ, তারপর হচ্ছে H2S, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাস উৎপন্ন হতে পারে। এটা একটু দেখবা, যা শ্বাসনালীতে আমাদের আক্রমণ করে শ্বাসকষ্টের বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, তাই আমরা এটা ব্যবহার করব। এরপরে গ্লাস সামগ্রীর শ্রেণীকরণ, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, এটা তোমরা খুবই ভালোভাবে দেখবা। ওকে, খেয়াল করো। আমরা এখানে দেখবা গ্লাসকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে ল্যাবরেটরিতে। একটা হচ্ছে সফট গ্লাস বা কোমল গ্লাস, আরেকটা হচ্ছে তোমার শক্ত গ্লাস বা পাইরোরেক্স গ্লাস। তো এই যে সফট গ্লাসের পূর্ণরূপ তো কোমল গ্লাস, এটা তোমরা জানোই, তবে শক্ত গ্লাসটা মানে হচ্ছে পাইরোরেক্স গ্লাস। এইটা একটু তোমরা আমলে আনবা, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। এখন খেয়াল করো, এই সফট গ্লাস আর পাইরোরেক্স গ্লাস থেকে আমাদের পড়তে হবে কি ভাইয়া? এদের পড়তে হবে এদের রাসায়নিকভাবে এদের কি নামে ডাকা হয়। এটা পাইরোরেক্স গ্লাস হলো জিঙ্ক অক্সাইড ও বেরিয়াম বোরোসিলিকেট এর মিশ্রণে তৈরি গ্লাস। কি বলছি? তোমার রাসায়নিকভাবে, হ্যাঁ, রাসায়নিকভাবে পাইরোরেক্স গ্লাস হলো জিঙ্ক অক্সাইড ও বেরিয়াম বোরোসিলিকেটের মিশ্রণ থেকে তৈরি গ্লাস। আর কোমল গ্লাসটা হলো সেটা হলো সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণে তৈরি গ্লাস হলো কোমল গ্লাস। এই দুইটা একটু মাথায় রাখবা। তাহলে একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড আর হচ্ছে বেরিয়াম বোরোসিলিকেট, আরেকটা হচ্ছে সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ। এরপর এখানে লাগবে পাইরোরেক্স গ্লাসের সংকেতটা Na2O K2O জিঙ্ক অক্সাইড, তারপর হচ্ছে বেরিয়াম অক্সাইড X, সিলিকন ডাই অক্সাইড B2O3। এটা হচ্ছে আমাদের পাইরোরেক্স গ্লাসের সংকেত, এটা তোমাদের লাগবে। আর হচ্ছে শক্ত পটাশ গ্লাসের সংকেত, এই সংকেতটাও তোমাদের লাগবে। এই দুইটা তোমরা একটু দেখবা, ওগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, বুঝছো? শক্ত গ্লাস আর নরম গ্লাস, বা পাইরেক্স গ্লাস আর হচ্ছে সফট গ্লাস। এখন ল্যাবরেটরিতে যে গ্লাস সামগ্রী থাকে এগুলো আমাদের ধুবো কিভাবে, এই ধোয়ার একটা কৌশল বলো। আচ্ছা, এইটা হচ্ছে আমরা ক্রোমিক অ্যাসিড মিশ্রণ দ্বারা ধুইব। আর ক্রোমিক অ্যাসিড মিশ্রণের সংকেত হচ্ছে K2CR2O7। ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড মিশ্রণ আর হচ্ছে গাঢ় সালফ্রিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণ। ঠিক আছে, ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা হচ্ছে কি ভাইয়া? পটাশিয়াম ডাইক্রোমেটের আর হচ্ছে গাঢ় সালফ্রিক অ্যাসিডের মিশ্রণ, সেটাই হলো ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ, এটা লাগবে। আচ্ছা, এখন আরেকটু দেখো ভাই, সোডিয়াম কার্বনেট দ্রবণ। এখানে কি লাগতেছে, যে ল্যাবরেটরিতে ব্যবহৃত যে গ্লাস, আমরা হচ্ছে গ্লাস সামগ্রী ধৌত করার জন্য আমরা কি ব্যবহার করি, খেয়াল করো ভাইয়া। আমরা আবার এই যে সোডিয়াম কার্বনেট দ্রবণও ব্যবহার করি। এটা 10% লঘু দ্রবণ হচ্ছে ব্যবহার করা হয় ময়লা পরিষ্কার করার কাজে। এরপরে হচ্ছে ডিটারজেন্ট বা ড্যাকন 19 ব্যবহার করা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের ময়লা, গ্রিজ, আলকাতরা জাতীয় পদার্থ, হ্যাঁ, সিলিকন, তেল, পলিমারকে এই
পলিমার ইত্যাদি পরিষ্কার করার কাজে হচ্ছে আমরা ড্যাকন 19 ডিটারজেন্ট ব্যবহার করি। এটা একটু দেখবা। এই যে ড্যাকন 19 এটা হচ্ছে 100% অণুজীব দ্বারা ভাঙনযোগ্য বা বায়োগ্রেডেবল এবং ফসফেট মুক্ত একটা পরিষ্কার। এটা একটু দেখবা। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা কি, খেয়াল করো ভাইয়া। এখন জানতে হবে ক্রোমিক অ্যাসিড হচ্ছে একটা তীব্র জারক। এই কথাটা গুরুত্বপূর্ণ। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ কি ভাইয়া? একটা তীব্র জারক। আচ্ছা, এখন এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা আমরা কিভাবে তৈরি করতে পারি খেয়াল করে ভাইয়া। পটাশিয়াম ডাইক্রোমেট থাকবে 4 গ্রাম, পানি থাকবে হচ্ছে 40 ml, আর গাঢ় সালফ্রিক অ্যাসিড থাকবে 40 ml। এর মাধ্যমে আমরা কি করব? পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি করব। এই জায়গাটা দেখবা। এরপরে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতি ও ব্যবহারের সাবধানতা নিয়ে কথাবার্তা আছে, বুঝছো? খেয়াল করো ভাইয়া, আমরা যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা তৈরি করছিলাম বা প্রস্তুত করছিলাম, এক্ষেত্রে একটা বিক্রিয়া ঘটছে, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? আর এই ক্রোমিক অ্যাসিড কি ভাইয়া? এটা একটা জারক, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আছে যে এই যে সোডিয়াম বাইকার্বনেটের 5% দ্রবণ দিয়েও কিন্তু আমরা ধোয়ার কাজটা করি, সেক্ষেত্রে সেটা অ্যাসিডিক জাতীয় পদার্থ ধোয়ার কাজে আমরা এটা ব্যবহার করি। এটা একটু দেখবা। এরপরে ভাইয়া প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টা বৈশিষ্ট্য থাকে। এটা হচ্ছে নাম্বার 1, বিশুদ্ধ রাসায়নিক পদার্থ, এরা বায়ুর উপাদানের সাথে বিক্রিয়া করে না। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে সবগুলো হচ্ছে না বোধক, বিক্রিয়া করে না, রাসায়নিক নিক্তির ক্ষয় করে না, এদের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। এই কয়টা কথা আছে, এইগুলো একটু দেখবা, তত বেশি ইম্পর্টেন্ট না, তারপর দেখবা। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ আছে, সেগুলো নিয়ে আবার কিছু কথাবার্তা আছে। এখন এই যে এদের থেকে প্রশ্ন আসে কি বলো? প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে প্রশ্ন আসে কি? নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। এগুলো আমরা সামনে এগুলোর উদাহরণগুলো দেখব, জাস্ট ওইখান থেকে প্রশ্ন আসবে, তো এখান থেকে আমরা স্কিপ করব। এরপর পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সের কী কী উপাদান থাকে? তোমার হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সে ব্যাস থাকে, কলাম থাকে, তুলাদণ্ড বা পাল্লা থাকে, রাইডার থাকে। ওকে, আচ্ছা, এগুলা থেকে দেখার কিছু নেই, আমি তোমাদেরকে এখানে একটু দেখাচ্ছি। রাইডার ধ্রুবকটা আমাদের ইম্পর্ট্যান্ট। খেয়াল করে ভাইয়া, যে রাসায়নিক নিক্তির বিমের দৈর্ঘ্যের উপর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজন পার্থক্যকে আমরা রাইডার ধ্রুবক বলবো। ওকে, তো রাইডার ধ্রুবকের ক্ষেত্রে তোমরা জাস্ট মনে, এই জিনিসটা এত সংজ্ঞা টঙ্গা তোমরা করে পারবে না, তোমরা জাস্ট মনে রাখবা যে রাইডারের ভর, কি বলছে? রাইডারের ভর গুণ হবে 2 ভাগ হচ্ছে 100। এই ক্ষেত্রে আমরা এইভাবে রাইডার ধ্রুবকটা বের করব। এখন এখান থেকে একটা জিনিস মুখস্থ রাখবা, 5 মিলিগ্রাম এর জন্য রাইডার ধ্রুবক হবে কত ভাইয়া? 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক, তাহলে 5 ইন্টু কত? 2 ডিভাইডেড বাই 100, তাই না? এটা হবে 0.1 মিলিগ্রাম অথবা 0.0001 গ্রাম। এটা হচ্ছে একটু মাথায় রাখবা, ঠিক আছে? কি বলছি বলো তো? 5, এটা তোমরা মুখস্থ করে ফেলবা। 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক হচ্ছে 0.0001 গ্রাম, আর 10 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবক হচ্ছে 0.0002 গ্রাম। শেষ। আর যে কোনো ধ্রুবকের জন্য যদি হচ্ছে রাইডার ধ্রুবক বের করতে বলে, তোমরা রাইডার ভরকে 2 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিবা, শেষ। ওকে, আচ্ছা, এরপরে যে জায়গাটুকু লাগবে সেটা হচ্ছে ভাইয়া মোলারিটি। খেয়াল করো কি বলছি? মোলারিটি। 1 লিটার দ্রবণে ওই দ্রবের যত মোল থাকে সেইটাই হচ্ছে ওই দ্রবের মোলারিটি। তাহলে দ্রবের মোলারিটি হচ্ছে মোলের এককে দ্রবের পরিমাণ আর লিটার এককে দ্রবের আয়তন। আচ্ছা, এখন এখানে অনেক কিছু কথাবার্তা আছে, তোমার মোলার, ডেসিমোলার, সেমিমোলার, এগুলো আমরা এখান থেকে পড়বো না। আমরা একটা ছক পড়বো, ঠিক আছে? ওই ছক থেকে আসবে। খেয়াল করো হ্যাঁ, যে মোলার 1 মোল, যেটা সে 1 মোল দ্রব্য থাকলে সেটাকে 1 মোল, সেটাকে বলা হয় মোলার দ্রবণ।
আর এই মোলার দ্রবণের মোলারিটি হয় 1। 0.5 মোল দ্রব্য যদি থাকে, কোনো একটা দ্রবণে যদি দ্রবীভূত হয়, তাহলে সেটাকে আমরা বলবো সেমি মোলার। 1/10, ঠিক আছে, সেটা হবে ডেসিমোলার। 1/2, 0.5, সেটা হবে সেমি মোলার। তাহলে এখানে হচ্ছে 0.5, এটা হচ্ছে সেমি মোলার। তাহলে এই সেমি মোলারের মোলারিটি কত? 0.5। জাস্ট যেই মোলার বলবো ওইটার মোলারিটি হবে সেম, আর মোলার দ্রবণের মাত্রাও হবে সেম, ঠিক আছে। এরপরে 0.1 মোল দ্রব্য যদি দ্রবীভূত থাকে, তাহলে সেইটাকে বলা হয় ডেসিমোলার, 10 দ্বারা ভাগ করলে। এরপরে যদি তুমি 100 দ্বারা ভাগ করো, তাহলে তুমি সেইটা পাবা সেন্টিমোলার। এরপরে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো, তুমি পাইবা মিলিমোলার। 2 মোল দ্রব্যর কথা বললে জাস্ট এটা মোলারিটি হবে 2, এটা দ্রবণের মাত্রা হবে 2, এটার নাম হবে 2 মোলার। x মোল দ্রব্যর কথা বললে এটা মোলারিটি হবে x, x মোলার হবে এটার মাত্রা, আর এইটার নাম হবে x মোলার। বুঝছো? জাস্ট এখানে একটা x এর পরিবর্তে তুমি জাস্ট সংখ্যাগুলো বসিয়ে যাবা। তবে তোমাদের জাস্ট মনে রাখতে হবে ভাইয়া, এই সেমি মোলার থেকে সেন্টিমোলার বা মিলিমোলার পর্যন্ত এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা, ঠিক আছে। আমরা পড়ছি না তোমার হচ্ছে কি সেন্টিমিটার, মিলিমিটার, এভাবে পড়ে আসছে না, জাস্ট এভাবে তোমার সামনের দিকে আগাবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা পড়বো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তবে আমরা এখান থেকে পড়বো না, আমরা এই জাস্ট ছকটাই পড়বো, ঠিক আছে। এটা বললেই বেটার, আর লাগবে না। তবে তোমরা বৈশিষ্ট্য যদি একটু দেখতে চাও, এখান থেকে দেখতে পারো। বৈশিষ্ট্যটা খুবই ইজি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে সব কিছু বিশুদ্ধ অবস্থায় পাবা, আর তোমার হচ্ছে কি বলা হয়, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে হচ্ছে তাও বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে অক্সিজেন সহ বিক্রিয়া করে না বাতাসের সংস্পর্শে, আর এরা হচ্ছে অক্সিজেনের সংস্পর্শে অপরিবর্তিত থাকে। ওকে, এগুলো আর কি কথাবার্তা আছে, এই 2-3টা কথাবার্তা, এগুলা জাস্ট দেখবা, তত বেশি ইম্পর্টেন্ট না। তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এটা, যদি কোনো একটা মৌলে ধরো একটা যৌগ আছে, ওই যৌগে যদি কার্বন থাকে, কি থাকে বলছি, কি বললাম ভাইয়া, কার্বন থাকে। যদি কার্বন থাকে, সেইটা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি হবে? প্রাইমারি। এখন কথা হচ্ছে ভাইয়া, তাহলে এই সিএল এটা তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি না? এই সিএল এমন একটা পদার্থ, এটাতে কার্বন থাকা সত্ত্বেও এটা একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। কি বলছি, তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো, সংক্ষেপে চিনব, যেটাতে সি থাকবে সেটা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর যেটাতে সি থাকবে না সেটা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন কথা হচ্ছে ভাই, হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl যেটা আছে, এটার ক্ষেত্রে একটু ডিফারেন্স। এটাতে সি থাকা সত্ত্বেও এটা প্রাইমারি স্ট্যান্ডার্ডের ভিতরে পড়ে নাই, এটা হচ্ছে একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আচ্ছা, খেয়াল করো, অনার্দ্র সোডিয়াম কার্বনেট, এটা কি ধরনের পদার্থ, তোমাকে এটা দিয়ে বলবে এটা কি ধরনের পদার্থ, বা নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বা নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, এখানে দেখো ভাই সি আছে, তাহলে অবশ্যই এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখানে দেখো সি আছে, ক্যালাসিত অক্সালিক অ্যাসিড, এটাও একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ক্যালাসিত সোডিয়াম অক্সালেট, এটাতে সি আছে, তাই এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট, এটাতে সি আছে, এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। জাস্ট তোমাকে এগুলো কিছুই মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবে এইটা সি থাকলে প্রাইমারি, সি না থাকলে সেকেন্ডারি, জাস্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যতীত। ওকে, দেখো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাতে কি সি আছে? নাই, তাহলে এটা সেকেন্ডারি। এটাতে সি থাকা সত্ত্বেও এটা সেকেন্ডারি, এটা ব্যতিক্রম, এটা মনে রাখতে হবে, বলে দিছিলাম আলাদাভাবে, এটা মনে রাখতে হবে। সালফিউরিক অ্যাসিড, এটাতে সি নাই, তাই এটা সেকেন্ডারি। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাতেও সি নাই, এটা তাই হচ্ছে কি ভাই সেকেন্ডারি। এখানে দেখো সি নাই, এটাও সেকেন্ডারি। তাহলে সি থাকলে প্রাইমারি, সি না থাকলে সেকেন্ডারি। ক্লিয়ার? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এটা একটা হাই ভোল্টেজ টপিক, বুঝছো? এটা একটা হাই ভোল্টেজ টপিক আসতে পারে, মনে রাখবা, আসার সম্ভাবনা আছে, খুবই সম্ভাবনা আছে। এরপরে খেয়াল করো ভাই, ডিজিটাল ব্যালেন্স, 2 ডিজিট ব্যালেন্স এবং হচ্ছে 4 ডিজিট ব্যালেন্স, ঠিক আছে। এখান থেকে আমাদের কি পড়তে হবে?
2 ডিজিট ব্যালেন্স এবং হচ্ছে 4 ডিজিট ব্যালেন্সের যদি ছক থাকে সেটা আমাদের একটু পড়তে হবে। তো আমাদের এখানে ছকটা 2 ডিজিট আর 4 ডিজিটের ভিতর নাই, সম্ভবত সামনে আছে, ঠিক আছে। জাস্ট এইটুকু মনে রাখো যে 2 ডিজিট ব্যালেন্স হচ্ছে দশমিকের পর যদি হচ্ছে দুইটা সংখ্যা থাকে, কি দশমিকের পর দুইটা সংখ্যা থাকলে সেটা 2 ডিজিট। যেমন এখানে হচ্ছে দশমিক, এটার পরের সংখ্যা হচ্ছে দুইটা 0 1, তাই এটা হচ্ছে 2 ডিজিট। আর যদি দশমিকের পর চারটা সংখ্যা থাকতো, যেমন 0.1 2 3 4, এমন যদি সংখ্যা থাকতো তাহলে সেটা হচ্ছে 4 ডিজিট, বুঝছো? আচ্ছা, এই যে এটা হচ্ছে 2 ডিজিট 0.2। আর যদি 4 ডিজিট হচ্ছে কি চারটা সংখ্যা থাকলে সেটা 4 ডিজিট। এখন 2 ডিজিটাল ব্যালেন্স মাইক্রো ও সেমি মাইক্রো গুণগত বিশ্লেষণের পদ্ধতিতে তোমার হচ্ছে ব্যবহার করা হয়। এটা একটু মাথায় রাখতে হবে। কি বলছি ভাইয়া? 2 ডিজিট যে ব্যালেন্সটা আছে, 2 ডিজিট ব্যালেন্সটা হচ্ছে মাইক্রো আর হচ্ছে সেমি মাইক্রো, কি সরি ম্যাক্রো আর সেমি মাইক্রো। 2 ডিজিট কি ম্যাক্রো, ম্যাক্রো আর সেমি মাইক্রো, নট ম্যাক্রো। একটা হচ্ছে ম্যাক্রো আর একটা হচ্ছে সেমি মাইক্রো। এই ক্ষেত্রে হচ্ছে 2 ডিজিট ব্যালেন্স ব্যবহার করা হয়। আর 4 ডিজিট ব্যালেন্স হচ্ছে সেমি মাইক্রো ও মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাহলে সেমি মাইক্রো যেই বিষয়টা আছে এটা দুইটার ক্ষেত্রেই থাকবে, জাস্ট 2 এর জন্য হবে ম্যাক্রো আর 4 এর জন্য হবে মাইক্রো। ওকে, এইটুকু একটু দেখবা। এরপরে পলভঙ্গি ব্যালেন্স এবং হচ্ছে ডিজিটাল 4 ডিজিট ব্যালেন্সের মধ্যে একটা পার্থক্য দেওয়া আছে। দেখো, পলভঙ্গি ব্যালেন্স হচ্ছে হাতে চালিত একটা ব্যালেন্স বা অ্যানালিটিক্যাল ব্যালেন্স। আর 4 ডিজিট ব্যালেন্স এটা হচ্ছে তোমার স্ক্রিনের সংখ্যা নির্দেশ করে একটা ডিজিটাল ব্যালেন্স, তাই না? আচ্ছা, এরপরে আমাদের জাস্ট বেশি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সেটা হচ্ছে এই জায়গাগুলো, যে পলভঙ্গি ব্যালেন্সটা হচ্ছে হস্তচালিত ব্যালেন্স, এটাতে ওজন নিতে বিদ্যুতের প্রয়োজন হয় না, মানে বিদ্যুৎ লাগে না, ঠিক আছে। আর 4 ডিজিট যে ব্যালেন্সটা আছে এটাতে হচ্ছে বিদ্যুতের প্রয়োজন হয়। পলভঙ্গি ব্যালেন্সে ওজন নিতে সময় লাগে বেশি, হাতে চলবে যেটা সেটা তো অবশ্যই বেশি সময় লাগবে। আর 4 ডিজিট ব্যালেন্সের ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণে ওজন নেওয়া যায়। পলভঙ্গিতে ওজন করা বস্তুর ওজনের সূক্ষ্মতা কম হয়, যেই জিনিসটা হাতে করবা সেটাতে তো সূক্ষ্মতা বেশি হবে না, তাই না? একটু ঝামেলা থাকবে, এটা ব্যক্তিগত একটা ভুল হইতে পারে। আর 4 ডিজিট ব্যালেন্স বা ডিজিটাল ব্যালেন্স এটা সূক্ষ্মতা বেশি, ব্যক্তিগত ভুল এই ক্ষেত্রে হয় না, এটা হইলে হবে মেশিনের ভুল, ঠিক আছে? এই আর কি কথাবার্তা, এগুলো একটু দেখবা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়বা, দেখবা না জাস্ট পড়বাই। আচ্ছা, এখন ভাইয়া আয়তন বিশ্লেষণে ব্যবহৃত কাচের যন্ত্রপাতি। আমরা জানি রাসায়নিক বিক্রিয়া হচ্ছে মূলত দুই ভাগে বিভক্ত, একটা আঙ্গিক বিশ্লেষণ আর একটা মাত্রিক বিশ্লেষণ। ওকে, এখন খেয়াল করো, এখন এই যে মাত্রিক বিশ্লেষণটা আছে এই মাত্রিক বিশ্লেষণটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি বলছি? মাত্রিক বিশ্লেষণটাকে কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়। এই দুই ভাগের মধ্যে একটা হচ্ছে ভরভিত্তিক বিশ্লেষণ আর একটা হচ্ছে আয়তন ভিত্তিক বিশ্লেষণ। ভরভিত্তিক বিশ্লেষণে পোর্সেলেন বাটি বা স্প্রে চুলা ব্যবহার করা হয়। এই জায়গাটুকু ইম্পর্টেন্ট। কি বলছি? ভরভিত্তিক বিশ্লেষণে কোনটি ব্যবহৃত হয়? পোর্সেলেন বাটি অথবা স্প্রে চুলা। কি? পোর্সেলেন বাটি বা স্প্রে চুলা ব্যবহার করা হয়। পোর্সেলেন বাটি অথবা স্প্রে চুলা ব্যবহার করা হয় ভরভিত্তিক বিশ্লেষণে। আর আয়তন ভিত্তিক বিশ্লেষণে অনেক কিছুই ব্যবহার করা হয়, সেগুলো আমরা সামনে দেখব। একটা প্রশ্ন আছে বক্স এমসিকিউ, এই জিনিসগুলো কিন্তু ভিতর থেকে চলে আসে। বলছে পলভঙ্গি ব্যালেন্সে 5 মিলিগ্রাম রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবকের মান কত? বলছিলাম 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মান হবে কত ভাইয়া? 0.0001 গ্রাম। আর 10 মিলিগ্রামের জন্য সেটা হবে 0.0002 গ্রাম। ওকে, তাহলে আনসারটা হচ্ছে কি? আনসারটা হচ্ছে গহ। ওকে, চলে গেল। এরপরে আয়তন বিশ্লেষণ। আয়তন ভিত্তিক বিশ্লেষণে ব্যবহৃত হয় মেজারিং সিলিন্ডার, মেজারিং ফ্লাক্স, বুরেট, পিপেট, কনিক্যাল ফ্লাক্স, ফানেল এবং হচ্ছে বিকার। খেয়াল করো ভাই, মেজারিং সিলিন্ডার কি বলছে? মেজারিং সিলিন্ডার বা মাপন সিলিন্ডার। মেজারিং সিলিন্ডার হচ্ছে যেটা এক মুখ খোলা এবং এক মুখ হচ্ছে বন্ধ থাকে, সেটাকে বলা হয় মেজারিং সিলিন্ডার। যেমন এটা একটা মুখ খোলা, এই একটা মুখ আটকানো।
ঠিক আছে, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটা কোথায় ব্যবহার করব আমরা ভাইয়া? মেজারিং সিলিন্ডার হচ্ছে নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানির পরিমাপের জন্য মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হয়। এটা ইম্পর্টেন্ট, এটা দেখবা যে নির্দিষ্ট আয়তনের, কি বলছি ভাই, নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড ও পানি পরিমাপের ক্ষেত্রে কি ব্যবহার করব? গাঢ় অ্যাসিড আর হচ্ছে পানি। এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে দেখবা। মেজারিং সিলিন্ডার ব্যবহার করা হবে। এরপরে এটা দিয়ে হচ্ছে সর্বনিম্ন 1 ml পর্যন্ত পানির তরল পরিমাপ করা যায় এবং সর্বোচ্চ 250 সেন্টিমিটার পর্যন্ত তরল পরিমাপ করা যায়। তাহলে বলো আমাকে, মেজারিং সিলিন্ডার দিয়ে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত তরল পরিমাপ করা যায়? 250 সেন্টিমিটার, আর সর্বনিম্ন 1 মিলিমিটার পর্যন্ত তরল পরিমাপ করা যায়। মেজারিং সিলিন্ডারে নির্ভুলভাবে পরিমাপ করার জন্য সর্বনিম্ন তোমার হচ্ছে 1 ml পর্যন্ত তরল পরিমাপ করা হয়। তরলের সর্বনিম্ন বক্রতল বা লোয়ার মেনসাস এর পার্ট নেওয়া হয়, এই কথাবার্তা আছে। তো এগুলো তোমাদের লাগবে না, জাস্ট তোমরা এইটুকুই দেখবা যে মেজারিং সিলিন্ডারে সর্বনিম্ন 1 ml পর্যন্ত তরল মাপা যায়। এরপর আছে আমাদের আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স। একটু আগে ছিল মেজারিং সিলিন্ডার, যেটা দণ্ডের মতো খাড়া। এরপর এখন চলে আসছে মেজারিং ফ্লাক্স বা আয়তনিক ফ্লাক্স। আয়তনিক ফ্লাক্সে আমরা মেজারিং সিলিন্ডারে সর্বোচ্চ মেপেছিলাম 250 সেন্টিমিটার কিউব পর্যন্ত, আর আয়তনিক ফ্লাক্সে আমরা মাপবো সর্বোচ্চ 1 ডেসিমিটার কিউব পর্যন্ত। ঠিক আছে, এরপরে খেয়াল করবা যে কোনো ঘনমাত্রার প্রমাণ দ্রবণ তৈরিতে, ভাইয়া কি প্রমাণ দ্রবণ তৈরিতে কে ব্যবহার করা, কাকে ব্যবহার করবে? আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হবে। কি বলছি? আয়তনিক ফ্লাক্স কেন ব্যবহার করবে? আয়তনিক ফ্লাক্স হচ্ছে প্রমাণ দ্রবণ তৈরি করতে আয়তনিক ফ্লাক্স ব্যবহার করা হবে, এটা একটু মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা 1 মিনিট। ওকে, আচ্ছা কি বলছিলাম যে আয়তনিক ফ্লাক্স কখন ব্যবহার করবে? প্রমাণ দ্রবণ তৈরিতে আয়তনিক ফ্লাক্স ব্যবহার করবে। আয়তনিক ফ্লাক্সের গায়ে টিসি প্রতীক বা টু কন্টেন্ট, কি বলছি, টিসি বা টু কন্টেন্ট, এই কথাটা লেখা থাকবে, এটা একটু মাথায় রাখবা। এখানে প্রশ্ন আসছে বক্স এমসিকিউ, বুরেটের একটি ক্ষুদ্রতম ভাগের কত আয়তন? বুরেটে একটি ক্ষুদ্রতম ভাগের আয়তন কত? বুরেটের একটি ভাগের ক্ষুদ্রতম আয়তন কত? এটা একটা প্রশ্ন আসছে। 1 সেন্টিমিটার কিউব নাকি? 1 সেন্টিমিটার কিউব এই যে এখানে আছে, ওকে, বা 0.1 ml। আচ্ছা, এখন বুরেটও ইম্পর্টেন্ট, খেয়াল করো, এই সবগুলো ইম্পর্টেন্ট। আমি যা দাগায় দিচ্ছি, যা পড়ায় দিচ্ছি তাই ইম্পর্টেন্ট। ক্ষুদ্রতম ভাগের আয়তন, বুরেটের ক্ষুদ্রতম ভাগের আয়তন হচ্ছে 0.1 সেন্টিমিটার কিউব। এখন কথা হচ্ছে বুরেটের ব্যবহার, এই জায়গাটা ইম্পর্টেন্ট। আয়তনিক বিশ্লেষণের ট্রাইটেশনের বেলায় জানা ও অজানা ঘনমাত্রার দুটি দ্রবণের একটিকে ফানেলের মাধ্যমে বুরেটের মধ্যে নেওয়া হয়। তারপর হচ্ছে এইটাকে তোমরা স্টপ কর্কের সাহায্যে নিয়ন্ত্রণ করে আয়তন দ্রবণ কনিক্যাল ফ্লাক্সে হচ্ছে এটার বিক্রিয়াটা ঘটানো হয়। এখন ব্যবহারটা মূলত বুরেটের কি? বুরেটের ব্যবহারটা মূলত হচ্ছে বুরেটের সাহায্যে জানা এবং অজানা দ্রবের আয়তন নির্ণয়তে বুরেট ব্যবহার করা হয়। এরপর হচ্ছে পিপেট। খেয়াল করবে, একটি নির্দিষ্ট আয়তনের প্রস্তুত দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে, জাস্ট এটা হচ্ছে একটা মাধ্যম হিসেবে কাজ করে পিপেট, বুঝছো? একটা দ্রবণকে এক পাত্র থেকে অন্য পাত্রে নিতে সাহায্য করে সে হচ্ছে পিপেট, এইটুকু জাস্ট দেখবা। এরপরে পিপেটের গায়ে হচ্ছে টিডি লেখা থাকে, মানে টু ডেলিভার, সে ডেলিভারি করে জাস্ট, বুঝছো? আচ্ছা, এরপরে কনিক্যাল ফ্লাক্স আছে, ওয়াশ বোতল আছে, বুরেট আছে, পিপেট, এগুলো ব্যবহারের কৌশল আছে। ঠিক আছে, এখন আমার কথাটা বুঝো। আয়তনিক বিশ্লেষণের ট্রাইটেশন বিক্রিয়া কনিক্যাল ফ্লাক্সে ঘটানো হয়। কি বলছি ভাইয়া? ট্রাইটেশনের বিক্রিয়া কোথায় ঘটানো হয়? ট্রাইটেশন, এইখানে এটা মনে রাখার মেইন হচ্ছে কি ভাইয়া? ট্রাইটেশন। দেখো, এক একটা জিনিস মনে রাখার এক একটা কৌশল আছে। কনিক্যাল ফ্লাক্স মনে রাখবা ট্রাইটেশন দিয়ে,
হ্যাঁ, বুলেট মনে রাখবা, অজানা দ্রব্যের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে বুলেট ব্যবহার করা হবে। এরপরে প্রমাণ দ্রবণের নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের আয়তনিক ফ্লাক্স বা মেজারিং ফ্লাক্স ব্যবহার করা হবে। তো এই জিনিসগুলো লাগবে, বুঝছো? আচ্ছা, এখন ট্রাইটেশনের কাজে ব্যবহৃত হয় এই কনিক্যাল ফ্লাক্সকে ট্রাইটেশন ফ্লাক্সও বলা হয়, এই লাইনটাও লাগবে। ওকে, এবং এটা কে আবিষ্কার করছে এবং এটি সে তার নাম অনুসারে হচ্ছে এই ফ্লাক্সটা সে নামে পরিচিত, আর্লেনমায়ার। এটা একটু দেখবা। আচ্ছা, এরপরে তোমাদের আসছে ফানেল। ভাইয়া ফানেল হচ্ছে বুঝছো, এক পাশ হচ্ছে বুঝছো না একদম মোটা, বুঝছো, আরেক পাশ হচ্ছে একদম সরু, এটা হচ্ছে ফানেল। যেমন এটা হচ্ছে আমাদের একটা ফানেল, তোমরা হচ্ছে তেল ঢালছো না ছোটবেলায়, ওই আর কি ফানেল। এখন বুলেটের পরিষ্কার ও ব্যবহার প্রণালী, বুলেট কিভাবে পরিষ্কার করে। বুলেট পরিষ্কার করার সর্বোত্তম পন্থা হলো তোমার ক্লিনজিং মিক্সচার বা ক্রোমিক অ্যাসিড। কি বলছে? ক্রোমিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা হচ্ছে বুলেট পরিষ্কার করা হয়। আচ্ছা, এরপরে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের শিখা, খেয়াল করে ভাইয়া, এখানে এটা তিনটা অংশ আছে। বুনসেন বার্নারের কয়টা অংশ আছে ভাইয়া? তিনটা অংশ আছে। একটা হচ্ছে বেশ বা নিচের অংশ, আরেকটা হচ্ছে পার্শ্ব ছিদ্র বা বার্নার টিউব, আরেকটা হচ্ছে ছিদ্র বায়ু বা বায়ু নিয়ন্ত্রক রিং। এখন বুনসেন বার্নারের শিখা, বুনসেন বার্নারে হচ্ছে উজ্জ্বল শিখা উৎপন্ন হয় একটা, আরেকটা হচ্ছে অনুজ্জ্বল শিখা উৎপন্ন হয়। উজ্জ্বল শিখা মানে হচ্ছে দীপ্তিহীন শিখা, অনুজ্জ্বল শিখা মানে হচ্ছে দীপ্তিহীন শিখা, আর উজ্জ্বল শিখা মানে হচ্ছে দীপ্তিমান শিখা। এখান থেকে আমাদেরকে লাগবেটা কি ভাই? এখানে একটা জারণ বিক্রিয়া ঘটে। অনুজ্জ্বল শিখা কি ঘটে ভাই? একটা জারণ বিক্রিয়া ঘটে বা জারণ শিখা, অনুজ্জ্বল শিখা। সে জারণ শিখার একটা তাপমাত্রা আছে বহিস্থ, জারণ শিখার তাপমাত্রা হচ্ছে 1570 ডিগ্রি সেলসিয়াস, এটা তোমাদের লাগবে। এরপরে হচ্ছে তোমার স্পিরিট ল্যাম্প, উজ্জ্বল শিখাটা আমার দরকার নাই। স্পিরিট ল্যাম্প হচ্ছে ম্যাথিলেটেড স্পিরিট, যেটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, এটা স্বল্প তাপের জন্য ব্যবহৃত হয়, এটা দেখবা। এখন বুনসেন বার্নারের যে অনুজ্জ্বল শিখা আছে, ওই অনুজ্জ্বল শিখার উপর 45 ডিগ্রি কোণ রেখে এটাকে তাপ দেওয়া হয়। কি বলছি? বুনসেন বার্নারের অনুজ্জ্বল শিখার উপর কত ডিগ্রি কোণে রেখে তাপ দেওয়া হয়? 45 ডিগ্রি কোণে রেখে হচ্ছে বুনসেন বার্নারে তাপ দেওয়া হয়, এটা একটু লাগবে। ওকে ভাই, আমি জাস্ট যা দাগাইতেছি না, তুমি তাই পড়ো। তোমার হয়তো মনে হইতে পারে ভাইয়া এইটুকুতে কি হবে, তুমি এইটুকু ইনফরমেশন মনে রাখো। তুমি যে কোনো একটা কোচিং সেন্টারে পরীক্ষা দাও, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখো, তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো দেখো, ডেন্টালের প্রশ্নগুলো দেখো, এএফএমসির প্রশ্নগুলো দেখো, এর বাইরে আসছে কিনা দেখো, আর হচ্ছে অনুশীলনী দেখো, বুঝছো? আচ্ছা, পোর্সেলেন বাটি উত্তপ্তকরণ, অ্যাকোয়া রিজিয়া বা রাজ অম্ল। এখান থেকে আমাদের জাস্ট একটা জিনিস মনে লাগবে, সেটা হচ্ছে রাজ অম্লটা সংকেত কি? 1 মোল, এটা হচ্ছে রাজ অম্ল। কি বলছে ভাইয়া? 1 মোল নাইট্রিক অ্যাসিড এবং 3 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ এ আমাদের হচ্ছে রাজ অম্ল তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন এই দ্রবণটা যখন হচ্ছে তোমার করা হয়, তখন একটি গ্লাসের রড অথবা ট্যাফনল রড দিয়ে হচ্ছে এটাকে লাড়াতে হয়, বুঝছো? আচ্ছা, তাহলে পোর্সেলেন বাটিতে কোন রড ব্যবহার করা হবে? ট্যাফনল রড। আচ্ছা, ওয়াটার বাথের অপর নাম হচ্ছে পানিগাহ। ওকে, ওয়াটার বাথ ব্যবহার করা হয় জৈব যৌগ প্রস্তুতির বেলায়, উদ্যায়ী জৈব যৌগ প্রস্তুতির বেলায় কি করা হবে? ওয়াটার বাথ ব্যবহার করা হবে। এখন রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য সাধারণত ডেসিকেটর প্রয়োজন হবে। কি বলছি ভাইয়া? ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর। শুষ্ককারক, ডেসিকেটরের ভিতরে আমরা ব্যবহার করব ক্যালসিয়াম ক্লোরাইড। আর ডেসিকেটর কারা জানো? P2O5 হচ্ছে একটা ডেসিকেটর। ওকে, সামনে আমরা এগুলো পাবো। এই যে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট, বুঝছো? এটা শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট। এখন শুষ্ককারক পদার্থকে ডেসিকেটর বা এজেন্টও বলা হয়। শুষ্ককারক পদার্থকে কি বলা হয় ভাইয়া? পুরা ডেসিকেটর এজেন্টও বলা হয়। এখন শুষ্ককারক দুই প্রকার, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কঠিন।
কি বলছে, শুষ্ক কারক কত প্রকার? 2 প্রকার, তরল হইতে পারে, কঠিন হইতে পারে। এখন ভাইয়া কঠিন শুষ্ক কারক কারা? খেয়াল করো ভাইয়া, অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে KCl পটাশিয়াম ক্লোরাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম সালফেট, সাদা দানাদার, P2O5, সিলিকা, সিলিকন ডাইঅক্সাইড জেল ইত্যাদি। তরল শুষ্ক কারক হলো H2SO4 অ্যাসিড। তাইলে শুষ্ক কারকগুলো তোমরা জাস্ট মনে রাখবা, আর মনে রাখবা তরল শুষ্ক কারক হলো H2SO4, বাকি সব হচ্ছে কঠিন। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে হচ্ছে আমাদের নিরোধক পদার্থ। একটু আগে পড়ছিলাম কি ভাইয়া, শুষ্ক কারক, এখন পড়বো নিরোধক। একটু এখানে একটু প্যাচ লাগাই যায়, কিন্তু প্যাচ লাগাবা না তোমরা, ঠিক আছে? এখন এটাও যেমন কঠিন নিরোধক হইতে পারে, কঠিন নিরোধক হলো Al2O3, অনার্দ্র KHSO4। আর তরল নিরোধক কারা? তরল নিরোধক হচ্ছে H2SO4, H3PO4, এরা হচ্ছে তরল নিরোধক। আচ্ছা, এখন এই যে H2SO4 এবং P2O5, এই দুইটা হচ্ছে শুষ্ক কারক এবং নিরোধক দুইটা হিসেবে ব্যবহৃত হবে। কে? P2O5 এবং H2SO4, এরা শুষ্ক কারক এবং নিরোধক দুইটা হিসেবেই কাজ করে। ওকে, আচ্ছা, এটা একটু দেখবা। এরপরে তোমাদের কি লাগবে ভাইয়া, খেয়াল করো, সামনের দিকে আমরা আগাই, যে প্রতীক মানে কোন জিনিসটা কি এবং কোনটা কি কাজে ব্যবহৃত হয়, এই রাসায়নিক ঝুঁকির মাত্রা, এগুলো নিয়ে কথাবার্তা আছে। তো আমাদের এখান থেকে বেশি কিছু লাগবে না, আমরা এখান থেকে বেশি কিছু পড়বো না, আর এগুলো বেশি কিছু পড়ার মতো জিনিস এখানে নাইও, মনে রাখতেও পারবা না, তেমন বেশি প্রশ্ন আসে না। তোমরা প্রতীকটা পড়বা, যে বিষাক্ত পদার্থের প্রতীক হচ্ছে T, এবং অত্যন্ত বিষাক্ত পদার্থের প্রতীক হচ্ছে T+। ঠিক আছে, যেহেতু সময় কম, জাস্ট এগুলোই পড়ো। ক্ষতিকারক পদার্থের প্রতীক হচ্ছে Xn, আর Xi হচ্ছে উত্তেজক পদার্থের প্রতীক, F হচ্ছে ধার্য পদার্থের প্রতীক, F+ হচ্ছে মারাত্মক ধার্য পদার্থের প্রতীক, বিস্ফোরক পদার্থের প্রতীক হচ্ছে E, আর পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থের প্রতীক হচ্ছে N। ওকে, এখন কোনটা কি ধরনের পদার্থ, এই যে জায়গাগুলো, এগুলো ভাই খুবই কঠিন জিনিস, তোমরা চাইলে এই দুই একটা মনে রাখতে পারো। ক্ষতিকর পদার্থটা মনে রাখতে পারো, আর বিষাক্ত পদার্থ, উত্তেজক পদার্থ, এগুলো একটু মনে রাখতে পারো। ওকে, এরপরে এই যে করসিভ মানে হচ্ছে ক্ষয়কারী, জারক হচ্ছে ও হচ্ছে জারক। আচ্ছা, এরপরে আমাদের লাগবে যে রাসায়নিক দ্রব্য সংরক্ষণে, এটা হচ্ছে আমরা MSDS অনুসরণ করব। MSDS এর পূর্ণরূপ হচ্ছে ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, এটা মনে রাখবা, এটা কিন্তু অনেক সময় ভুল দেয়, বুঝছো, ম্যাটেরিয়াল সেফটি। এখন ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, এই জিনিসটা একটু তোমরা দেখবা। এখানে জিনিসটা খুবই সহজ ভাইয়া, আমাদের পরীক্ষা প্রশ্ন আসবে যে নিচের কোনটি ক্ষয়কারী পদার্থ, নিচের কোনটি ধার্য পদার্থ, নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ, এইভাবে প্রশ্ন আসে, ঠিক আছে? তো এই যে ধার্য পদার্থ ও বিষাক্ত পদার্থ, এই জিনিসটা কারা কারা, আগে এদের আইডেন্টিফাই করবা। কি বলছি, ধার্য পদার্থ আর হচ্ছে বিষাক্ত পদার্থ। এই ধার্য ও বিষাক্ত দুইটা অ্যাডজাস্ট হচ্ছে ক্লোরোফেনল, এরপর হচ্ছে ক্লোরোমিথেন, অ্যাসিটোনাইট্রেন, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে ধার্য পদার্থ শুধু, আর এরা হচ্ছে শুধুমাত্র ধার্য পদার্থ। এই দুইটা এই আচ্ছা, এই দুইটা হচ্ছে ধার্য পদার্থ, ওগুলো হচ্ছে ধার্য ও বিষাক্ত পদার্থ, খেয়াল করো কিন্তু। এরপরে আমাদের আছে ক্ষয়কারী পদার্থ, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, খুবই গুরুত্বপূর্ণ, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যানহাইড্রেট, এরা হচ্ছে ক্ষয়কারী পদার্থ। ভাই প্রশ্ন আসছিল যে অনুশীলনীতে প্রশ্ন আসে নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ, খেয়াল করো কি ক্ষয়কারী ও বিষাক্ত। এইখানে জাস্ট পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে শুধুমাত্র ক্ষয়কারী পদার্থ, তবে আর্সেনিক অক্সাইড হচ্ছে ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ, খেয়াল করো। কিন্তু হাজারি স্যারের বইতে উত্তর দেওয়া আছে ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এখন আমাকে একজন প্রশ্ন করছিল, গত অনুশীলনী এক্সামে আমি এই প্রশ্নটা দিয়েছিলাম, তো বলছিল যে ভাইয়া এটা তো উত্তর হবে আর্সেনিক অক্সাইড। এখন কিছু করার নাই ভাইয়া, ডাক্তাররা খুবই বিজি মানুষ, তারা প্রশ্নগুলো এইভাবেই করেন,
যদি বিজি না হইতো তাইলে তারা অনুশীলনী থেকে প্রশ্নগুলো উঠাইতো না। এখন তুমি যে জিনিসটা ভিতর থেকে পড়ছো সেই জন্য তুমি জানো এটার উত্তর হচ্ছে ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থের উত্তর হচ্ছে আর্সেনিক অক্সাইড। কিন্তু তারা তো সেটা করতেছে না, তারা জাস্ট ওইখান থেকে প্রশ্নটা দিতেছে এবং ওইটার উত্তরটাকে তারা অ্যাকসেপ্ট করতেছে। ঠিক আছে, তো তুমি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দাগাইতে হবে, হাত পা বেঁধে মুখ সব বন্ধ করে হচ্ছে এটাই দাগাইতে হবে, কিছু করার নেই, কারণ তোমাকে টিকতে হবে। তুমি যদি চান্স না পাও, এই প্রশ্নটা ধরো বাই চান্স এই প্রশ্নটার জন্যই তুমি চান্স পাইলা না, তো তুমি হচ্ছে তোমার সঠিকটা দাগাইলা, তো তোমার ক্যারিয়ারে তুমি পিছ পড়ে গেলা। দিন শেষে মানুষ কিন্তু দেখবে যে তুমি চান্স পেয়েছো কিনা, তুমি কতটা পরিশ্রম করেছো সেটা কেউই দেখবে না। ঠিক আছে, তো চান্স দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে চলতেছে তোমাকে ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে সামনের দিকে আগানো ছাড়া উপায় নেই। এখন যদি তোমার চিন্তা ভাবনা হয় ভাইয়া তাহলে এটা তো এটার সাথে আমি চলবো না, তাহলে তুমি হচ্ছে অন্তত এইটুকু চলে এই শিক্ষা ব্যবস্থার সাথে তুমি অ্যাডজাস্ট হয়ে তুমি ওই পর্যায়ে গিয়ে শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করে দেওয়ার ট্রাই করো, কিন্তু এটাই আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে ধার্য ক্ষতিকর পদার্থ হচ্ছে জাস্ট ইথানল। জিনিসটা কিন্তু বেশি না, দেখছো সব ধার্য বিষাক্ত পদার্থ, দুইটা হচ্ছে মাত্র ধার্য পদার্থ, আর এই ক্ষয়কারী পদার্থ হচ্ছে তিনটা, এই যে তিনটা হচ্ছে ক্ষয়কারী পদার্থ, 1 2 3 4টা 5টা, আর একটা হচ্ছে ক্ষয়কারী বিষাক্ত পদার্থ যেটা হচ্ছে আর্সেনিক অক্সাইড, আর ধার্য ক্ষতিকর পদার্থ হচ্ছে ইথানল, বেনজিন, টোলুইন। ওকে, এগুলো একটু দেখবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কিসের বিকল্প হিসেবে কি বসে, যেমন খেয়াল করবে ক্লোরোফর্ম এর বিকল্প হিসেবে বসে হেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইডের বিকল্প হচ্ছে হেক্সেন, তাহলে এই দুইটার বিকল্প হচ্ছে কি হেক্সেন। বেনজিন এর বিকল্প হচ্ছে টলুইন, বেনজিন আর জাইলিন এই দুইটার বিকল্প হচ্ছে টলুইন। বিউটানল 2 এর পরিবর্তে বসে বিউটানল 1, লেড ক্রোমেটের পরিবর্তে বসে পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ধাতুর পরিবর্তে বসে ক্যালসিয়াম ধাতু। এটা ইম্পর্টেন্ট একটা সব ভাই, এটা দেখতে হবে তোমাকে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আমাদের সেমি মাইক্রো ও মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি। দেখো ভাইয়া, তোমার ম্যাক্রো বিশ্লেষণ, সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ, এই 3 পদ্ধতিতে আমাদের হচ্ছে বিশ্লেষণ করা হয়। এই এরপরে ম্যাক্রো বিশ্লেষণে এইটার 0.5 থেকে হচ্ছে 0.2 গ্রাম পর্যন্ত পদার্থ ব্যবহার করা হবে। সেমি মাইক্রো বিশ্লেষণে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা হবে। খেয়াল করো, 0.5 গ্রাম থেকে 2 গ্রাম, আর এইখানে 0.5 গ্রাম, 0.05 থেকে 0.2 গ্রাম, মানে 50 থেকে 200, কত 50 থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত কঠিন পদার্থ ব্যবহার করা হয়। আর মাইক্রো বিশ্লেষণে 5 থেকে 20 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা হবে, এইটুকু জাস্ট। আচ্ছা, এরপরে আমাদের আছে ক্রোমাটোগ্রাফি। এই জায়গাটা ইম্পর্টেন্ট, 3 নম্বর প্রশ্নটা। সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে বিকারক হিসেবে বিষাক্ত পদার্থ H2S ব্যবহার না করে এর পরিবর্তে CH3CH NH2 এটা ব্যবহার করা হয়, থায়োঅ্যাসিটামাইড। এই প্রশ্নটা মনে হয় মেডিকেল ভর্তি পরীক্ষায় 2 বার আসছিল, বুঝছো, এটা ইম্পর্টেন্ট। এরপরে ক্রোমাটোগ্রাফি, বা ক্রোমাটোগ্রাফির প্রকারভেদের কথা বললেই তোমরা মেনে নেবা 2 প্রকার। কত? 2 প্রকার। খেয়াল করো, ক্রোমাটোগ্রাফি এর পূর্ণরূপ হচ্ছে HPLC বা হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। স্পেকট্রোক্রোমাটোগ্রাফি, প্রত্যেকটা আলাদা আলাদা ইয়ে আছে, তোমরা দেখতেছো, এগুলোর নামটা একটু পড়বা। ঠিক আছে, এরপরে H2S এর বিকল্প হিসেবে কোনটা ব্যবহার করা হয়? সেম একই বিশ্লেষণ পদ্ধতিতে H2S এর পরিবর্তে থায়োঅ্যাসিটামাইড ব্যবহার করা হয়, যেটা একটু আগে তোমাদেরকে বলছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষাটা 2 থেকে 3 বার আসছে। ওকে, এরপরে মাইক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির তুলনা। খেয়াল করো ভাইয়া, মাইক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির ক্ষেত্রে তুমি এইটা আমরা মেন বইতে পড়ছি যে 0.5 থেকে 2 গ্রাম, 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম, হ্যাঁ, এটাতে দূষণ হয়, এটাতে পরিবেশ দূষণ হয় না বা কম হয়, এটা একটু দেখবা। এরপরে এখান থেকে আর কি লাগতেছে ভাইয়া? এখান থেকে আর লাগতেছে না, এটা ইম্পর্টেন্ট, এটা তো কয়েকবার দেখা দিছি।
সেমি মাইক্রো বিশ্লেষণ এবং মাইক্রো বিশ্লেষণের মধ্যে তুলনা আছে, এই ছকটা পড়বা। এই যে একটু আগে যেগুলো দাগাই দিছিলাম, এটাও দাগাই দিছিলাম, তো এই ছকটা এগুলো একটু পড়বা, জাস্ট এটুকু। এরপরে ক্ষার দ্রবণ চোখে পড়লে আমাদের কি ব্যবহার করতে হবে? ক্ষার দ্রবণ চোখে পড়লে আমাদের 0.1 মোলার তোমার H3BO3 ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, তো এটাই ছিল আমাদের হচ্ছে প্রথম অধ্যায় ল্যাবরেটরি ও এর নিরাপদ অধ্যায়ের পড়াশোনা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, আসসালামু আলাইকুম।